এ বিষয়ে আলোচনার জন্য এই পর্যায়ে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ এ.কে.এম. ইলিয়াস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব রাশেদ আলম। অধ্যক্ষ ইলিয়াস, অধ্যাপক রাশেদ আলম, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে অধ্যক্ষ ইলিয়াস, প্রথমে আপনার কাছে জানতে চাই, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে তো আপনিও উপস্থিত ছিলেন, সেখান থেকে আসা সিদ্ধান্তগুলোর বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? ছাত্রদের যে প্রত্যাশিত দাবি ছিল সেটি অনেক দিনের, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আসার পর থেকেই টানাপোড়েন শুরু হয়েছিল। এটা চূড়ান্ত রূপ নিল আজকে। আসলে এর আগেই তাদের দাবির প্রেক্ষিতে যেটা করা হয়েছে সেটা হলো 2 দফা কমিটি করা হয়েছে। কমিটি সমূহের চূড়ান্ত রূপ হলো যেটা ইউজিসি এর চেয়ারম্যান ফায়াজ স্যার এবং তানজিমউদ্দিন স্যারকে নিয়ে যে 4 সদস্যের কমিটি করা হয়েছে, সেটিতে এটি একটা উচ্চতর কমিটি, যেখানে এই ছাত্রদের প্রধান স্টেক হোল্ডার হিসেবে ডাকা হয়েছে। তারপরে আমাদের 7 কলেজের অধ্যক্ষ মহোদয়কে ডাকা হয়েছে এবং সর্বশেষ বিভাগীয় প্রধানদের ডাকা হয়েছে। জি, সেখানে শিক্ষকরা সবাই এই বিষয়ে মতামত দিয়েছেন। তো প্রতিক্রিয়ার যে কথাটি বলেছেন সেটি হলো, যেহেতু ছাত্রদের প্রত্যাশিত সেই জায়গাটা তাদের দাবি পূরণ হয়েছে। এখন যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি হয়েছে সেই কমিটি তাদের সুচিন্তিত মতামত, কারণ স্টেক হোল্ডার এর বাইরে ওনারা শিক্ষাবিদদের সাথে কথা বলবেন বলেছেন, তবে তারা এখনো কোনো রূপরেখার কথা বলেননি। তা আশা করি তারা ছাত্রদের প্রত্যাশা এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকারের যে সদিচ্ছা, জি, সেই জায়গায় তারা একটি সুন্দর কাঠামো দাঁড় করাবেন, যেটি আগামী দিনের এই 7 কলেজের ছাত্রদের ভবিষ্যৎ বিনির্মাণে তারা একটা ভূমিকা, পজিটিভ ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। জি। আমি একটু অধ্যাপক রাশেদ আপনার কাছে জানতে চাই, গতকাল রাতে যে সংঘর্ষ দেখা গেল সেটির মূল কারণ কি অধিভুক্তি বাতিল, নাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ইগো এখানে ভূমিকা রেখেছে বলে আপনি মনে করেন? এইখানে যেভাবে ঘটনাটি ঘটেছে আমার প্রশ্নটি ছিল সেটা হলো, অধ্যাপক রাশেদের কাছে। অধ্যক্ষ ইলিয়াস আপনি থাকুন, আমি অধ্যাপক রাশেদের কাছ থেকে জানতে চাই। জি, ধন্যবাদ জি, ধন্যবাদ। ধন্যবাদ, বলুন। আহ, ধন্যবাদ আমাকে সংযুক্ত করার জন্য। গতকালকে যখন এই ঘটনাটি ঘটলো আমি তখন হলে কার্যরত ছিলাম। তো আমি দেখেছি যে রাত 12টার পরবর্তী সময়ে ছাত্ররা আসলে একটা ইনফরমেশন পেলো যে ঢাকা কলেজের ওখান থেকে আমাদের প্রভিসি মহোদয়ের বাসভবন ঘেরাও করতে আসছে। কিন্তু এর আগে সন্ধ্যার সময় এবং দিনের বেলা যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে সেখান থেকেই আসলে এটা এদিকে রূপ নেয় আর কি, আমার কাছে মনে হয়। তো শিক্ষার্থীরা স্বাভাবিকভাবেই আসলে এখন মানে আমরা যে সকল 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 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এখন আসলে মানে তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি এক ধরনের ভালোবাসা থেকে, অবশ্যই আপনি যেটা বললেন এটা ইগো কিংবা নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা বা সেখানে এক ধরনের ফন্ডনেস থেকে এটা হয়তো এই অনুভূতিগুলো তৈরি হয়। বাট এটা আসলে কিছুটা মানে ভুল বোঝাবুঝিও হতে পারে, কারণ এক ধরনের মেসেজ ছিল যে তারা প্রবিসি বাসভবন ঘেরাও করতে আসছে। তো এইটার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটা মব তৈরি হয় এবং তারা তখন এটা, আমার মনে হয় এই দিকটাতে সেটা ডেভেলপ করে যে নির্ঘাত অভিমুখে তখন আমাদের শিক্ষার্থীরা জড়ো হয় এবং তারপরে অনভিপ্রেত পরিস্থিতির সৃষ্টি হয়। তো এখানে আসলে শিক্ষার্থীরা যেটা আমাদের মেসেজ, যেটা শিক্ষার্থীরা ভাই ভাই, ঢাকা কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা দীর্ঘদিন থেকে এবং একই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এই প্রতিষ্ঠানগুলো আছে বা আমরা একসাথে কাজ করেছি, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে যে মানে সম্পর্ক অবনতি এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা আমরা এটাকে আসলে পজিটিভ ডেভেলপমেন্ট হিসেবে দেখি না। এবং শিক্ষার্থীর যে দাবি সেটা আমার মনে হয় আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা যৌক্তিক সিদ্ধান্তের মধ্যে দিয়ে এটা আমার মনে হয় আপাতত একটা সমাধান হলো। এখন যেটা ভবিষ্যতে চ্যালেঞ্জ হচ্ছে যে এখন পরবর্তীতে এই যে শিক্ষার্থীদের যে দাবি এটা চূড়ান্ত বিশ্ববিদ্যালয় বা একটা রূপরেখার মাধ্যমে কিভাবে এই 7টি কলেজকে কিভাবে পরিচালনা করা যায় সেটা সেটা হচ্ছে পরবর্তী চ্যালেঞ্জ। আর কি আমার মনে হয় আপাতত যে জি, যে অস্থিতিশীলতা বা অশান্ত পরিবেশ সেটা কিছুটা সমাধান আসলো জি। আজকের এই অধ্যাপক সিদ্ধান্তের রাশেদ, মধ্যে আপনি দিয়ে। যেমনটি বলছিলেন যে শিক্ষার্থীরা আসলে ভালোবাসে, তাদের নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে ওন করে, সে কারণে হতে পারে। কিন্তু এখানে কি হুম, হুম। অহংকার বা ইগো বা একটা প্রতিষ্ঠানকে বড় করে দেখা, সেখানে পড়ে আমি খুব বড় কিছু হয়ে গেলাম, অন্য প্রতিষ্ঠানের স্টুডেন্টদেরকে নেগলেক্ট করা, এই ব্যাপারগুলো কি কাজ করেনি? আসলে এখানে সোশ্যাল মিডিয়াতে আমরা জানি যে সোশ্যাল মিডিয়া একটা বড়
ইনফ্লুয়েন্সার আজকালকার দিনে। এখন এই জিনিসগুলো যেগুলো আগেও এ ধরনের পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু তখন সোশ্যাল মিডিয়াতে এতটা বেশি মাতামাতি ছিল না। তো এখন যে জিনিসগুলো তৈরি হয় এগুলো আসলে সোশ্যাল মিডিয়া ওয়ান অফ দ্য রেসপন্সিবল ফ্যাক্টর আমার কাছে মনে হয়, যে এই ইগো বা মানে এই ধরনের উক্তি বা একজন একটা কমেন্ট করলো তার পরিপ্রেক্ষিতে অন্যরা সেখানে ঝাঁপিয়ে পড়লো, বা এই কমেন্ট গুলো সোশ্যাল মিডিয়ার কারণে আমার কাছে মনে হয় যে ভাষা ওনারশিপ এগুলো তো আসলে বাংলাদেশের যে আমাদের যে যে মানে মানে যেটা বলে সহমর্মিতা যে কালচার, সেটা আসলে মানে গড়ে আরো সময় লাগবে আমার কাছে মনে হয়, এক্ষেত্রে যে এই যে শিক্ষকদের কি আমাদের কোনো মধ্যে দায় রয়েছে অধ্যাপক রাশিদ? শিক্ষকরা কি ঠিক মতো শিক্ষা দানে বা তাদের এই যে সহানুভূতিশীল হওয়া, অন্যের প্রতি নম্র হওয়া, শিক্ষা তো বিনয়ী করে, সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে শিক্ষকদের কোনো দায় রয়েছে কিনা? হ্যাঁ, এটা একই সাথে সবগুলো ইনস্টিটিউশন, আপনি যদি বলেন সোশ্যালাইজেশনের স্টেজে কিন্তু পরিবার, তারপর সামাজিক প্রতিষ্ঠানগুলো এবং একসাথে এডুকেশনাল ইনস্টিটিউশন সবগুলো মিলেই তো আসলে মানুষকে যে নর্মস বা মানুষকে যে সিভিক বিহেভিয়ার এগুলো শেখায় আর কি। আমরা ভায়োলেন্ট বিহেভিয়ার তো একদিনে হয়ে ওঠে না। আরেকটা হচ্ছে আমাদের ইনস্টিটিউশন গুলো ব্যর্থতা, আসলে কখনো কোনো কিছু আমাদের যে এই যে ধরুন জুলাই অভ্যুত্থানের কথা যদি চিন্তা করেন, প্রাথমিক স্টেজে এটা কিন্তু কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা সমাধান ছিল, কিন্তু দেখা যাচ্ছে অথরিটির এক ধরনের নেগলেন্সি বা এক ধরনের কাজ করে অথরিটি গুলো। মনে হয় এখানে আমার কাছে মনে হয় বাংলাদেশের অথরিটি গুলো খুব দ্রুত অ্যাক্ট করতে পারে না, সেটা ঢাকা ইউনিভার্সিটি বলেন কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠানই বলেন বা সরকার প্রধানই বলেন। আসলে কোনো জিনিসের দ্রুত যে মানে জিনিসটা অনুধাবন করে যত দ্রুত অ্যাক্ট করা যায় এবং শিক্ষার্থীর যে দাবিগুলো সেগুলো যদি যৌক্তিকভাবে সমাধানের উদ্যোগ আগে থেকে নেওয়া হতো, তাহলে এই ধরনের অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হতো না আমার কাছে মনে হয়। তো যে জি। কারণেই সবকিছুর জন্য আমাদের রাস্তায় নেমে পড়ার এবং রাস্তায় দাঁড়িয়ে দাবি আদায় করার যে কালচার এবং মব কালচার, এগুলো বাংলাদেশের ক্ষেত্রে মনে হয় স্বতঃসিদ্ধ হয়ে গেছে এবং যে এগুলো ছাড়া রাস্তায় কোনো না দাবি দাঁড়ালে, আদায় হয় না। আন্দোলন না করলে দাবি পূরণ হবে না, ব্যাপারটা অনেকটা এরকম। আমি একটু অধ্যক্ষ ইলিয়াস আপনার কাছে জানতে চাই, ঐতিহ্যবাহী কলেজগুলোর মূল সংকট কি কেটেছে? এই যে আলাদা হয়ে যাওয়া বা ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়া, বলা হচ্ছে আপাতত বিশেষজ্ঞ কমিটি ভর্তি বা অন্যান্য সিদ্ধান্ত নেবে। পুরো এই ব্যাপারটা আসলে এখন কোন পর্যায়ে রয়েছে? যদিও আপনি আজকে বৈঠকে উপস্থিত ছিলেন, সেই ব্যাপারে আপনি প্রতিক্রিয়া জানিয়েছেন। পুরো বিষয়টা আসলে কিভাবে ঘটবে, সমাধানটা কি করে হবে? জি, আমি বলবো। জি, আপনি বলবেন অধ্যক্ষ ইলিয়াস। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের এই আহ, যে সিদ্ধান্তটি হলো এটি তো আসলে ছেলেদের বা ছাত্রদের কাঙ্ক্ষিত ছিল, সেদিক থেকে ঠিক আছে। কিন্তু আমাদের 16 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিচ্ছিন্ন হওয়ার যে অভিজ্ঞতাটা, সেরকম হলে অবশ্যই আমাদের জন্য একটা আহ সমস্যার সৃষ্টি হতে পারে। সেজন্য আমি ওখান থেকে এসে আমাদের ছাত্রদের সাথে বসে আমরা আমাদের কথাগুলো বলেছি যে আমরা চলমান পরীক্ষাগুলা চালাতে চাই। আর এটার ব্যাপারে বিশ্ববিদ্যালয় একমত হয়েছেন যে তারা এই ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবেন, জি। যাতে বর্তমান যে ছাত্ররা তারা যেন কোনোভাবেই সেশন জাম অথবা কোনো দুর্বিপাকে না পড়ে তাদের শিক্ষা জীবন যেন প্রলম্বিত না হয়, সেই বিষয়টি তারা নিশ্চিত করেছেন। তা আমিও বিশ্বাস করি যে এটি ছাত্ররা যদি সহনশীল থাকে, তাদের আজকে সবাই এক বাক্যে বলেছে পরীক্ষা চলবে। জি, অধ্যাপক রাশেদ আপনার কাছে আসতে চাই। শিক্ষার্থীরা 7 কলেজের জন্য স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চাইছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আসায় প্রায় 8 বছর পার হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে কি করেছে এই সময়টুকুতে? বা এতদিনেও তারা আলাদা সহ উপাচার্য বা রেজিস্ট্রার সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী কেন নিয়োগ দিতে পারেনি? বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ঘাটতি কি আপনি দেখেন কিনা? কারণ শিক্ষার্থীরা প্রায়শই অভিযোগ করে থাকেন যে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন যান তখন তারা নেগলেন্সি ফিল করে এবং সেটা খুব বাজেভাবে। ব্যর্থতার দায়টুকু কারা নেবে আসলে? এখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন এই 7 কলেজের অধিভুক্তি নিয়েছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কোনো প্রিপারেশন ছিল না। এটা একটা রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে একটা এক ধরনের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এটাকে এক চাপন করেছিলেন। তো এখানে এবং আমাদের শিক্ষকদের সাথে বা আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্টেক হোল্ডার্স তাদের সাথে কিন্তু কোনো আলাপ আলোচনা ছাড়া এই ধরনের সিদ্ধান্ত কিন্তু তখন গ্রহণ করা হয়। এবং এর পরিপ্রেক্ষিতে কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তো নিজেই সম্পূর্ণ পরিপূর্ণ বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে, যে আমরা যদি প্রাচ্যের অক্সফোর্ড বলেন আপনারা বা উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে এখানে তুলনা করেন, উন্নত বিশ্ববিদ্যালয়ের সাথে যদি তুলনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সে জায়গায় নিজেকে পৌঁছাতেই যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে 7 কলেজের যে চাপটা নেওয়া সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের
পক্ষে কতখানি সম্ভব এটা তো আমরা বুঝতেই পারি। এটা একসাথে শিক্ষক বা এখানকার কর্মকর্তা কর্মচারী বা ইনস্টিটিউশনাল যে সেট আপ এগুলো তো তৈরি করতে সময় লাগে। এবং যেটা হয়েছে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ডেডিকেটেড পরীক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো অফিসগুলো তৈরি করেছে, সেখানে কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এখন পরীক্ষাগুলো খুব নিয়মতান্ত্রিক ভাবে হচ্ছে, রেজাল্টও তৈরি করার কাজ হচ্ছে কিন্তু সেভাবে অনেকটা পরীক্ষার এক নিয়মতান্ত্রিক মাস পর্যায়ে চলে আগেও না, আসছিল। অল্প কিন্তু কয়েকদিন আগেই নাকি রুটিন দেয়া হয়, সেই অভিযোগগুলো রয়েছে এই অধিভুক্ত কলেজগুলো শিক্ষার্থীদের, যে একেবারেই কোনো দায়িত্ব জ্ঞানহীন ভাবে পরীক্ষা নেওয়া হয়, আগের দিন রুটিন দেয়া হয়, রেজাল্টের কোনো ঠিক নেই, কম নাম্বার দেয়া হয়, এমন নানান অভিযোগগুলো ছিল। এগুলো কি 8 বছরের সংকটগুলো সমাধান করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়? যেটা হয়েছে আসলে এখানে পাঠদানের দায়িত্ব তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে যে এক ধরনের পরীক্ষা সংক্রান্ত দায়িত্বগুলো বা প্রশ্নপত্র প্রণয়ন বা এবং মৌখিক পরীক্ষা এবং খাতা মূল্যায়ন বা ঢাকা অন্যান্য কলেজের শিক্ষকদের সাথে সমন্বয়ে কোঅপারেটিভলি এই কাজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় করে আসছে। এখন পাঠদানের যে দায়িত্ব, পাঠদান মান নিশ্চিত করা তো নিশ্চয়ই কলেজগুলোর দায়িত্ব। এবং সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে মানে এই পাঠদানের ক্ষেত্রে কিভাবে সংযুক্ত হতে পারে এটা নিয়ে আসলে কোনো কাজ হয়নি, কিন্তু পরীক্ষা সংক্রান্ত কাজে ইনভলভমেন্টটা আমি দেখেছি বেশি হয়েছে। এখন যেটা হয়েছে যে শিক্ষার্থীদের যে প্রত্যাশা সেই অনুযায়ী অনেক ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু তার নিজের কাজগুলো করতেই হিমশিম খাচ্ছে, সেক্ষেত্রে এগুলো ডিজিটালাইজেশন এবং এগুলো আসলে সময় সাপেক্ষ ব্যাপার। 7 কলেজের শিক্ষার্থী, টোটাল শিক্ষার্থীর সংখ্যা সবগুলো বর্ষ মিলিয়ে প্রায় তো কত 50,000 থেকে 1 লক্ষ শিক্ষার্থী। তো জি। যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনা এগুলো পুরো জিনিসগুলো করা আসলে চ্যালেঞ্জিং ছিল, এটা অস্বীকার করার কিছু না। তবে আমার কাছে যেটা মনে হয় এখন যে আমরা যেহেতু এটা ওভারকাম করলাম, পরবর্তী চ্যালেঞ্জ গুলো নিয়ে কথা বলা উচিত। এখন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওরা বের হয়ে 7 কলেজ বের হয়ে যাওয়ার বা ঢাকা বিশ্ববিদ্যালয় এক ধরনের অধিভুক্তি থেকে মানে 7 কলেজের দায়িত্ব বা আগামী আগামী বর্ষ থেকে যে শিক্ষার্থী ভর্তি না করা যে সিদ্ধান্ত নিয়েছে, এবং পরবর্তী ভবিষ্যৎ কি হবে সেটার জন্য শিক্ষা পর্যায়ে যে উচ্চ উচ্চ কমিটি তারা কাজ করে। তবে আমার কাছে মনে হয় এটা একটা রূপরেখা হতে পারে যে সাবেক ন্যাশনাল ইউনিভার্সিটি মডেলে একটা নতুন ইউনিভার্সিটি রেগুলেটরি বোর্ড করা বা রেগুলেটরি ইউনিভার্সিটি করা, যেটার আন্ডারে 7 কলেজের শিক্ষকগণ শিক্ষকতা করবেন। এই ইউনিভার্সিটির একটা নতুন সেট আপ তৈরি করা, সেখানে বিসি প্রভিসি থেকে শুরু করে একাডেমিক কমিটি বা একাডেমিক যে কাউন্সিল গুলো তৈরি করার মাধ্যমে যাতে মানে এবং পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো দ্রুত সেট আপ করার মাধ্যমে এটার নাম হতে পারে যেমন ঢাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটি বা ঢাকা মহানগর ইউনিভার্সিটি। এই নামের আন্দোলনে 7টা ইউনিভার্সিটি এটার আমব্রেলার আন্দোলনে আসবে এবং সেখানে তাহলে যে বিসিএস প্রশাসন বিসিএস শিক্ষা থেকে যে সকল শিক্ষক মন্ডলী আমাদের এই কলেজগুলোতে আছেন তাদেরকেও সুন্দরভাবে সেখানে অ্যাকোমোডেট করা যাবে। পূর্ণাঙ্গ জি। যদি এক একটা বিশ্ববিদ্যালয়ে করতে হয় সেক্ষেত্রে অনেক ধরনের জটিলতা তৈরি হবে এবং সেক্ষেত্রে এই সমস্যার কিন্তু সমাধান হবে না। আমরা দেখবো যে প্রায়শই আবার পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করতে গেলে আপনার তারা বলবে যে আবাসন লাগবে, আরো অনেক কিছু তৈরি জি, সমস্যা তৈরি সেই হবে। এই সম্ভাবনা যে সমস্যা সমস্যাগুলো আসবে সেটা নিয়ে আমরা কথা বলবো। পুরনো ব্যর্থতাগুলো নিয়ে যদি আমরা কথা বলি তাহলে সেখানে এই সমস্যাগুলো আমরা আরো ভালোভাবে চিহ্নিত করতে পারবো। একটু অধ্যক্ষ ইলিয়াস আপনার কাছে জানতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 7 কলেজের দায়িত্ব নিলেও তারা যথাসময়ে শিক্ষার্থীদের পরীক্ষা কিংবা প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারেনি, যেটা একটু আগে বলছিলাম। এখন সবাই বলছে 2017 সালে 7 কলেজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার সিদ্ধান্ত ছিল হঠকারী ও জবরদস্তিমূলক। মূল দায়টা আসলে কার ছিল এখানে? আমাদের যে পারসেপশন অথবা একটা ধারণা যেটা আসলে জনশ্রুতিও আছে যে ওইখানে তৎকালীন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তাদের দুইজনের মধ্যে যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল, সেই জায়গা থেকে এই একটা সিদ্ধান্ত যেটি চাপিয়ে দেওয়া হয়। তো ওই অবস্থায় চাপিয়ে দেওয়ার ফলশ্রুতিতে যেটি হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় সাংঘাতিকভাবে নাখোশ হয়েছিলেন, কারণ তাদের প্রায় 1 লক্ষাধিক ছাত্র চলে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জি। তারা কোন রকম সহযোগিতা করতে সম্মত ছিল না বা সহায়তা করেনি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে যে তারা তো তাদের কোনো তথ্য যে ছাত্র তারা পেল তার কোনো তথ্য তাদের কাছে ছিল না। জি। ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বিপর্যয়কর অবস্থায় পড়ে। তখন তাৎক্ষণিক একটা সিদ্ধান্ত, ছেলেরা রাস্তায় যায়, আমরা তাদেরকে তুলে আনার চেষ্টা করি, তাদের যৌক্তিক দাবি, তাদের ক্লাস পরীক্ষা কখন হবে, অনিশ্চয়তা, এইরকম একটা পরিস্থিতিতে আমাদের তৎকালীন ঢাকা কলেজের প্রিন্সিপাল এবং কবি নজরুল কলেজের প্রিন্সিপাল, উনি শিক্ষক সমিতির সভাপতি ছিলেন, ওনারা তৎকালীন ভিসি মহোদয়কে ফোন করে কথা বলে ওই দিনই তাদের সাথে একটা মিটিং হয়। জি। পরদিনই বিভিন্ন বিষয়ে কমিটিগুলা গঠিত হয়, যার ভিত্তিতে এই কার্যক্রমটা শুরু হয়। তো সেইটা চলতে চলতে নানান জটিলতা ছিল, কারণ বিশ্ববিদ্যালয়ের যে অবকাঠামো, তার যে ধারণ ক্ষমতা, তার যে কার্যক্ষমতা, সেটাতে যেগুলা ছিল সেটা হলো 30-35 হাজার ছাত্রের। জি। এর সাথে যখন 1 লক্ষ ছাত্র যোগ হয় তখন কিন্তু তাদের চাপটা অনেক বেড়ে যায় এবং সেই পরিমাণে অবকাঠামো কিন্তু গড়ে ওঠেনি।
তো এই ক্ষেত্রে একটা প্রবলেম, আরেকটি প্রবলেম হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র তাদের অধিকার অন্যদের দ্বারা খর্ব হচ্ছে, এটা তাদেরকে মানসিক চাপে ফেলে। আবার যারা যায় তারা সেভাবে সার্ভিস পাচ্ছে না, বিশেষ করে ভর্তির পরে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে যখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেত রেজিস্ট্রার বিল্ডিং এ, সেখানে তাদের ওই তাদের কাজকর্মগুলো দেখার বা জি তুলে ধরার, এটা ছিল প্রবলেমের জায়গা। এগুলো আস্তে আস্তে জটিলতা বাড়তে থাকে, এতে ছাত্রদের যে বিড়ম্বনা সেটাও বাড়তে থাকে। এটা বাড়তে বাড়তে এমন পর্যায়ে যায়, এটার সাথে আবার শিক্ষকদের কিছু সমস্যা সংযুক্ত হয়ে যায়। কারণ বিশ্ববিদ্যালয় কাঠামো, তাদের যে নিয়ম নীতি, এটার সাথে কলেজের নিয়ম নীতির অনেক ক্ষেত্রেই ভিন্নতা আছে। গঠনের ক্ষেত্রে 5 জনের কমিটির মধ্যে বিশ্ববিদ্যালয়ে একটা ডিপার্টমেন্ট থেকে কনভেনার সহ 3 জন হয়, জি আর 7 থেকে হয় 2 জন। তাইলে এই যে বৈষম্য, এটা শিক্ষকদের মধ্যে একটা বিরূপ মনোভাব তৈরি হয়। খাতা বন্টন, ভাইভা, এগুলা নিয়েও কিছুটা বৈরী অবস্থা, সর্বোপরি বিল, এবং আরো যেটা জটিল ছিল সেটা হলো ভর্তি প্রক্রিয়াটি, এটার সাথে 7 কলেজের সম্পৃক্ততা খুবই কম ছিল, জি এবং এখানে সুযোগ সুবিধার ক্ষেত্রে অনেক রকম ব্যত্যয় আছে। এবং এগুলো আমরা সার্টিফিকেটে যখন দায়িত্ব আবার নেওয়ার পরে, অ্যাফিলিয়েটেড লেখা হয় তখন শিক্ষার্থী যারা তারাও হ্যাঁ, এইটা কনফিউশনে পড়ে যান তারা ছাত্রদের আসলে কোন ছাত্রদের এই প্রতিষ্ঠানের। জায়গাটা আপনি যথার্থই বলেছেন। আপনার এই জায়গাটা যথার্থই বলেছেন, সেটা হলো যে সার্টিফিকেটে অ্যাফিলিয়েটেড কলেজ, জি এই কথাটা লেখা থাকাতে ওরা বিদেশে যখন যায় এটা নিয়ে বিড়ম্বনায় পড়ে। এইটা ওদের কি বলে, এটা হয়তো যৌক্তিক, বাট তাদের কাছে এটা যখন নেওয়া হয় তখন কিন্তু এই কথাটা তারা বলা হয়েছিল যে এটা আত্মপরিচয়ের সংকটে ভোগেন এমন অভিযোগ রয়েছে। আপনার কাছে আরেকটু সংকটে জানতে পড়ে। এই চাই অধ্যক্ষ সংকটের জায়গাটা ইলিয়াস, থেকে জি আপনার কাছে না, আরেকটু দুই জানতে চাই। পক্ষেরই দাবি। জি 7 কলেজের জি বেশ বলেন। কয়েকটিতে উচ্চ মাধ্যমিক রয়েছে। ঢাকা কলেজের মতো এই কলেজগুলোকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করতে গেলে উচ্চ মাধ্যমিকের কি ব্যবস্থা হবে সেই ক্ষেত্রে? তাদের জন্য কি ভিন্ন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে কিনা, বা আপনি তো বৈঠকে ছিলেন, সে ব্যাপারে কোনো ধরনের আলাপ আলোচনা কি হয়েছে আজকে? ওইটাতে আমরা স্পষ্টভাবে বলেছি যে যেখানে যে ধাপগুলো আছে শিক্ষা, উচ্চ মাধ্যমিক, সম্মান এবং মাস্টার্স, এই ধাপগুলা বজায় রেখে যে কোনো রকমের কাঠামো হলেও সমস্যা হবে না। কিন্তু ঢাকা কলেজ মূলত উচ্চ মাধ্যমিক শ্রেণীর কলেজ ছিল, সেটা 1841 থেকে যখন শুরু হয় তখন থেকে। মাঝখানে ঢাকা কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ইয়ে ছিল, ডিগ্রি অনার্স কোর্স ছিল। জি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন চালু হয় তখন কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের প্রাচুর্যতা ছিল না, মানে ছাত্র সংখ্যার প্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল ঢাকা কলেজ। জি তখন ঢাকা কলেজের যে অনার্স কোর্স সেটি বন্ধ করে দেওয়া হয়। এরপরে আবার ঢাকা কলেজ 7টি বিষয়ে অনার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে চালু ছিল। আর জাতীয় বিশ্ববিদ্যালয় হওয়ার পরে 94 সালে সেখানে 19টি বিষয় অনার্স সহ 19টি বিষয় মাস্টার্স কোর্স চালু আছে। জি এতে যেটা হয়, শিক্ষকদের পদায়নের ক্ষেত্রে পদ সৃষ্টির একটা সুযোগ সৃষ্টি হয়। যেখানে পদ সংখ্যা 4 ছিল সেখানে 7, তারপরে 12টি হয়। এতে একটা, যেখানে আমি জানি যে 74-75 জন শিক্ষক থেকে সেটা এখন 230-এর কাছাকাছি, জি অর্থাৎ একটা ব্যাপক সংখ্যক পদায়নের ব্যবস্থা হয়। তো এর পাশাপাশি যে বোঝাটা হয়ে যায় যে উচ্চ শিক্ষার জায়গাটা সেটা অনেক বড় হয়ে যায়, এবং উচ্চ মাধ্যমিকের জন্য জায়গা সংকুচিত হয়। আবার উচ্চ মাধ্যমিককে সঠিক মূল্যায়ন করতে গেলে উচ্চ শিক্ষার জায়গাটা সংকুচিত হয়ে যায়। এইরকম একটা বিপরীতমুখী অবস্থা আছে। জি এইটার জন্য সবচেয়ে বেশি যেটা ভালনারেবল সেটা হলো অবকাঠামো। কারণ আমি এইভাবে অবকাঠামো বলি যে একটি নিয়ে ডিপার্টমেন্ট, আপনার কাছে আসবো আবার অধ্যক্ষ ইলিয়াস। আমি একটু অধ্যাপক রাশেদ আপনার কাছে যেতে চাই। 7 কলেজের অনেকগুলো দাবির একটি হলো শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এলাকায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। এ বিষয়ে আপনার মতামত কি? আহ, আসলে এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ, মানে আসলে এই এরিয়াগুলো খুবই সংযুক্ত। মানে আপনি যদি বলি ইডেন কলেজ, ঢাকা কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি, এটা মানে মানে ঢাকার মাঝখানে এমন একটা জায়গা। তো এখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শিক্ষার্থীদের সুরক্ষার জন্য রিসেন্টলি কিছু ব্যবস্থা নিয়েছে। তবে আমার কাছে মনে হয় যে সবগুলো রোড আমাদের ব্যবহার না করলেও চলে। যে আমরা যদি ধরেন ঢাকা মেডিকেল হয়ে শহীদ মিনার হয়ে পলাশীর দিকে যে রুটটা, সেটা যদি ওপেন রাখি, আমার মনে হয় তাহলে কিছুটা হলেও নগরবাসী এবং এই কলেজগুলোর মানে কিছুটা লাঘব হবে। আমরা জানি যে মেইনলি হচ্ছে যে টিএসসি হয়ে যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিসির বাসভবন হয়ে যে জি এরিয়াটা, এখানে আসলে
মারাত্মক জ্যামের তৈরি হতো। এটাকে বাইপাস করার জন্য আমার মনে হয় শাহবাগ রুট এবং পলাশী হয়ে যে রুটটা এটা ওপেন করা যেতে পারে আমার কাছে মনে হয়। তাহলে আসলে সকল এখানে নগরবাসী এবং সাধারণ শিক্ষার্থী দুজন মানে আশেপাশে যারা আছে কলেজগুলো সবগুলো, যেহেতু আমরা এখানে এক সাময়িকভাবে কোলাবোরেটিভলি আমরা বাঁচতে চাই এখানে, তাই না? জি একটা মিউচুয়াল ইন্টারেস্ট আমাদের সকলেরই রয়েছে, সো এটা আমাদের অবশ্যই বিবেচনা রাখতে হবে। জি অধ্যক্ষ ইলিয়াস, এই যে 7 কলেজের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গবেষণার জন্য বিভাগ ভিত্তিক ও গুণগত মানের ভালো শিক্ষকের অপ্রতুলতা রয়েছে, আবার শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের সংকটও রয়েছে। কয়েকশো শিক্ষার্থীর বিপরীতে মাত্র 8 থেকে 9 জন শিক্ষক। নতুন সিদ্ধান্তে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবার কোনো শঙ্কা কি আপনি দেখছেন? আমি যে কথাটা বলছিলাম যে অবকাঠামোর যে জি সমস্যাটা, সেটা হলো একটি ডিপার্টমেন্টে 4 জন শিক্ষক হলে 4টা ক্লাস নিতে পারেন, তাহলে আমার 4টা ক্লাসরুম লাগবে, আর 5টা ইয়ার হলে 5টা ক্লাস লাগবেই। জি কিন্তু আমার যদি 10 জন শিক্ষক থাকে, রুম আছে 2টা, তখন আমি কি করব? এইটা হলো সবচেয়ে বিপর্যয়। তো শিক্ষক সংকট অবশ্যই আছে, সেটা হলো প্রথমটা হলো অবকাঠামো। অবকাঠামো। জি আর শিক্ষার্থীদের যে আর শিক্ষার্থীদের বিভাগ এই জন্য বলছি যে আমাদের যে প্রস্তাবনা, আমরা যে ইয়েগুলা প্রস্তাবনাগুলো ইউজিসির কাছে রেখেছি, সেখানে বলেছি যে শিক্ষক সংখ্যা, ছাত্র সংখ্যার যৌক্তিক অনুপাত, তারপরে শ্রেণীকক্ষের সাথে ছাত্র সংখ্যার যৌক্তিক অনুপাত অবধারিত, মানে বাধ্যতামূলক হওয়া উচিত, বাঞ্ছনীয় হওয়া উচিত। সেই জায়গাটা যদি হয়ে যায় তাহলে আর এই সংকট থাকবে না। তবে ছাত্রদের কিছু সংকট থেকে যাবে, সেটা হলো ধরেন আবাসিক সমস্যা। ঢাকা শহরে এখন সকল প্রতিষ্ঠানেরই আবাসিক সংকট আছে। অবকাঠামোটা একটু সময় লাগবে, যদি সরকার এখানে গুরুত্ব দিয়ে দায়িত্ব নিয়ে কাজ করান, অবশ্যই এই অবকাঠামো সমস্যা দূর করা সম্ভব। জি অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।